গতকাল আমরা দেখেছিলাম চাকরি প্রার্থীরা কলকাতার রাজপথে এসেছিলেন, দাবি দাওয়া জানাতে গেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। সেখানে পুলিশ তাদেরকে আটক করে, তাদেরকে লকআপে নিয়ে যাওয়া হয়, তাদেরকে গোটা রাত লকআপে থাকতে হলো। কাদেরকে? তাদের অপরাধটা কি? তাদের অপরাধ কি এটাই যে তারা সরকারি চাকরির ফর্ম ফিল আপ করেছিলেন টাকা দিয়ে? তাদের অপরাধ কি এটাই তারা দিন রাত এক করে পড়াশোনা করেছিলেন? তাদের অপরাধ কি এটাই তারা আমাদের এই রাজ্যে মানুষ গড়ার কারিগর হতে চেয়েছিলেন, শিক্ষক হতে চেয়েছিলেন? তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ, রাতভর সেখানে লকআপে রাখা হয়। কেন গতকাল তাদেরকে কোর্টে পেশ করা হলো না? ধারাগুলো দেখুন, একের পর এক ধারা দিচ্ছে তাদের বিরুদ্ধে। বলা হচ্ছে তারা নাকি সরকারি কর্মচারীদের বল প্রয়োগ করে কাজে বাধা দিয়েছে। অথচ এই পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছিলেন চাকরি প্রার্থীরা। বলেছিলেন তারা যখন রাস্তায় নামছেন আন্দোলন করতে, পুলিশ তাদের কামড়ে দিয়েছে। তার ফলো আপ কি আছে? অ্যারেস্ট হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ আছে, কোনো পুলিশ কর্তা জোর গলায় বলতে পারবেন ক্যামেরার সামনে? এখনো পর্যন্ত আমরা পাইনি। এতে একটা ছবি গেল, আরেকটা ছবি, তারাও দিনের পর দিন, হাজার দিন হয়ে গেছে, তারাও রাস্তায় বসে আছেন, রোদে পুড়েছেন, বৃষ্টি ভিজেছেন, শীত উপেক্ষা করে আন্দোলন চালিয়ে নিয়ে গেছেন সেই এসএলএসটি চাকরি প্রার্থীরা। তারা গতকাল ব্রাত্য বসুর সঙ্গে একটা বৈঠক করেন। এর আগে আমরা দেখেছিলাম যখন কে রাসমণি দেবীরা, দীপক বাবুরা রাস্তায় মাথা কামিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন, তখন কার্যত বাধ্য হয়ে শাসক দলের নেতা সেখানে ছুটে গেছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠক ঠিক হয়েছিল। তারপর সেই বৈঠকের পর আরেকটা বৈঠকের তারিখ দেওয়া হলো, মানে সেই বিখ্যাত ডায়লগ তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। কিন্তু গতকাল আমরা কি দেখলাম? চাকরি প্রার্থী যারা, তারা রাস্তায় বেরিয়ে এসে বললেন যে হ্যাঁ তারা আশাবাদী 1 ফেব্রুয়ারির মধ্যে জট কেটে যাবে। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কি বলছেন? জট কাটবে, জট কাটবে, কিন্তু তারিখের ব্যাপারে তিনি কিছু বলেননি। কেন? কেন সরকারের যদি এতটাই সদিচ্ছা থেকে থাকে তাহলে সরকার কেন বলতে পারছে না যে হ্যাঁ অমুক মাসের মধ্যে বা অমুক তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো একটা মীমাংসা করার? এখনো পর্যন্ত কিন্তু সরকারের কোনো স্তরের কোনো আমলা, কোনো মন্ত্রী, ইনফ্যাক্ট শাসক দলের কোনো নেতা এই কথা জোর গলায় বলতে পারেননি। আরও একটা ছবি আমরা দেখছি, আরও একটা ছবি, আমাদের রাজ্যের সরকারি কর্মচারী যাদেরকে অনেক সময় ঘেউ ঘেউ ফেউ ফেউ শুনতে হয়েছে, সেই মানুষগুলো আজকে নবান্নের সামনে গত পরশু রাত থেকে তারা ধর্নায় সামিল হয়েছেন। হ্যাঁ, তারা বলছেন যে 4% কিছু হবে না, তাদের যে হক, তাদের যে দাবি সেটাকে তারা আদায় করে নেবেন। তারা আহ্বান করেছেন যারা চাকরি প্রার্থী আছেন ধর্মতলায়, ধর্নাতলায়, তারাও যেন সেখানে এসে উপস্থিত হন। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, কেউ বলেছেন যাব, কেউ বলেছেন যাব না, কিন্তু প্রত্যেকের দাবি একটাই, তাদের যে হক, তাদের যে অধিকার সেটা যেন তাদের দিয়ে দেওয়া হয়। আচ্ছা বলুন তো, যাদেরকে আজকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তারা তো চাকরি চেয়েছিলেন। যখন আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পুলিশের সামনে দাঁড়িয়ে বলছেন পুলিশকে বোম মারে, কি করেছিল পুলিশ? কোন পুলিশের কি ক্ষমতা ছিল তাকে কিছু করার? কিচ্ছু করতে পারেননি। যখন আমরা দেখেছিলাম এই অনুব্রত মণ্ডল বলছেন রাত্রিবেলা ঢুকে যাবো, 7:30-র মধ্যে অ্যারেস্ট করতে না পারলে গ্রাম জ্বালিয়ে দেবো, কি করেছিল পুলিশ? কিচ্ছু করতে পারেনি পুলিশ। আমরা দেখেছিলাম আজকে যিনি শাসক দলের শ্রমিক নেতা, যখন বামেদের ছাত্র নেতা ছিলেন, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে আটকে ছিলেন, তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কোথায় কি? তাকে আজকে একেবারে সাজিয়ে গুছিয়ে তৃণমূল কংগ্রেস ঘরে নিয়ে গেছে, একটা বিরাট পদ দিয়েছে শাসক নেতা, তাকে শ্রমিক নেতার পদ দেওয়া হয়েছে। আমরা যাবো একে একে। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে আমাদের দুজন সহকর্মী রয়েছেন, কোয়েল এবং মঞ্জিরা। বাইরে থেকে রয়েছেন আমাদের সহকর্মীরা রয়েছেন অরিত্র, এবং নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময়। প্রথমে অরিত্রর কাছে যাই। অরিত্র, এই মানুষগুলোর দোষটা কোথায়? কি বলছে পুলিশ? কেন তাদেরকে লক আপ করা হলো রাতভর? দেখো শুভজিৎ, গতকাল যে ছবিটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর একদম বাড়ির সামনে 200 মিটার দূরত্ব কালীঘাটের লাইট অ্যান্ড সাউন্ড যে গেট রয়েছে সেই গেটের সামনে পৌঁছে গিয়েছিলেন আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাদের হকের দাবি, অর্থাৎ তাদের যে নিয়োগ, সেই নিয়োগের দাবিতে তারা ধর্ণা, অবস্থান এবং বিক্ষোভে সামিল হয়েছিলেন। তারা যেটা কার্যত বলছেন যে বছরের পর বছর পেরিয়ে গেছে, তারা পরীক্ষা দিয়েছেন, তারা যোগ্য হিসেবে নিযুক্ত হয়েছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত নিয়োগ পাচ্ছেন না। তারা বলছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই। তাহলে এটাই কি সেই বদল যে তারা চাকরি পাচ্ছেন না? এইভাবেই কিন্তু তারা নিজেদের আন্দোলন যখন করছিলেন ঠিক সেই সময়তেই কার্যত পুলিশের তরফ থেকে তাদেরকে ধরপাকড় করা শুরু হয়। যেহেতু মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর বাড়ি, একটা উচ্চ নিরাপত্তা বেষ্টনের জায়গা, সেই জায়গাতে তারা পৌঁছে গেলেন পুলিশের নজর এড়িয়ে। বলা যায় পুলিশের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছিল গতকাল, সেখানে তারা পৌঁছে গিয়েছিলেন মাত্র 200 মিটার দূরত্বে, এবং সেখান থেকেই তাদেরকে কিন্তু আটক করা হয়েছিল এবং লালবাজারের সেন্ট্রাল লকআপে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। মহিলা চাকরি প্রার্থী, প্রায় 60 জন মহিলা চাকরি প্রার্থীদেরকে কিন্তু কালকে টেনে হিঁচড়ে আটক করা হয়, এবং যে ছবিটা দেখা গিয়েছিল সেই ছবিটা কিন্তু অত্যন্ত অমানবিক ছবি। রাস্তাতে কার্যত টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে চ্যাংদোলা, কাউকে পাজাকোলা করে তোলা হচ্ছে, এবং প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়েও কার্যত লাত মারা হচ্ছে, এবং পুলিশ কর্মীরাও বলছেন ওকে মেরে অরিত্র একটা সরাসরি পলিটিক্যাল প্রশ্ন করছি। অরিত্র একেবারে একটা সরাসরি রাজনৈতিক প্রশ্ন। আজকে যারা সরকারে 2011 সালে তারাই তো বিরোধী ছিল, তাদেরকেই তো আমরা দেখেছি রাস্তাঘাটে মাঠে ময়দানে নেমে প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে। ইনফ্যাক্ট আমরা এই ছবিও দেখেছি, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির দিকে তারা অভিযান করেছিল। আজকে হঠাৎ করে তারা শাসক হওয়ার পর তাদের বয়ান কেন পাল্টে গেল? দেখো, এই প্রশ্নের উত্তরটা হয়তো অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে, তবুও সংক্ষেপে বলার চেষ্টা করবো। দেখো, এক সময় যারা বিরোধী ছিলেন তারা এখন শাসকের আসনে, এবং সেই শাসকের উপর যখন চাকরি প্রার্থীরা বা যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের উপরে কিন্তু কার্যত কড়াঘাত নেমে আসছে। পুলিশের তরফ থেকে আটক করা হচ্ছে। কেন করা হচ্ছে তার সদুত্তর কিন্তু পুলিশও দিতে পারছেন না, শাসক দলের যারা নেতা মন্ত্রী রয়েছেন তারাও দিতে পারছেন না। তাহলে কি কোথাও চাকরি প্রার্থীরা যে দাবিটা তুলছেন, অর্থাৎ অনৈতিকভাবে যে নিয়োগ করা হয়েছে বা নিয়োগে যে কারচুপি হয়েছে, সেই দাবিটা কি সরকার মেনে নিচ্ছে? এবং সেই দাবি যখন প্রকাশ্যে চাকরি প্রার্থীরা তুলছেন তখন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। চাকরি চুরি হয়েছে এটা খুব পরিষ্কার, এটা আমরা বলছি না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো বলছে, এসএসসি অলরেডি বলে দিয়েছে আদালতে চাকরি চুরি হয়েছে, কি উপায়ে চুরি হয়েছে। কিন্তু যারা চাকরিটা চুরি করেছে, চাকরি চুরির সঙ্গে যারা যুক্ত, তাদেরকে পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারলো না কেন? সেই পুলিশ কাদেরকে ধরে নিয়ে যাচ্ছে? যারা চাকরি প্রার্থী তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। নজর থাকবে অরিত্র, সঙ্গে থাকো। এই মুহূর্তে তন্ময় প্রামাণিক আমাদের সিনিয়র কলিগও আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। তন্ময়, দেখো, একটা বিষয় যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, বারবার বিভিন্ন ধরনের ঘটনা, সেটা রাজনৈতিক ঘটনা হতে পারে, অন্য যে কোনো ঘটনা হতে পারে, পুলিশের ভূমিকা এটা একটা দিক। অন্যদিকে একদিকে চাকরি প্রার্থীরা, আবার চাকুরিজীবীরা একসঙ্গে যেভাবে আন্দোলন চলছে, জোড়া ফলা রাজ্য সরকারের কাছে, সরকার এই মুহূর্তে কতটা চাপের মধ্যে রয়েছে, অথবা এর ইম্প্যাক্ট কি? তন্ময়, তোমার বিশ্লেষণ। দেখো, এটা নিয়ে কিন্তু একটা বলা চলে প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কারণ পুলিশের ভূমিকা নিয়ে শুধু সংবাদ মাধ্যম বা বিরোধী দল তারা নয়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলেই। দুদিন আগে আমরা আবারও ফিরাদাকে মেয়র তথা রাজ্যের মন্ত্রী, তার বক্তব্য শুনেছিলাম, তিনি পুলিশের বিরুদ্ধে তিনি বলেছিলেন। এর আগে আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনায়, সেখানে যখন দোলাখাকিতে ঘটনা ঘটেছিল, সেখানকার বিধায়ক, সেখানকার মন্ত্রী তারা পুলিশের বিরুদ্ধে কথা বলেছিলেন। বীরভূমে আমরা একই চিত্র দেখেছি, উত্তরবঙ্গে একই চিত্র দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি যে শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে তারা পুলিশের বিরুদ্ধে বলছেন। পুলিশের যে ভূমিকাটা তুমি যেটা একটু আগে বলছিলে, শুভজিৎ যেটা বলছিল, অরিত্র যেটা বলছিল, যে এখানে এসএসসি হলফনামা দিয়ে জানাচ্ছে সিবিআই তদন্ত করে যে রিপোর্ট পেয়েছে সেটা দিয়ে তারা সিলমোহর দিয়েছে, যে কিভাবে বেআইনি চাকরি এসএসসির মাধ্যমে হয়েছে, কে জানাচ্ছে? এসএসসি হলফনামা দিয়ে আদালতে জানাচ্ছে। পরিষ্কার করে সেখানে বলা হচ্ছে, সেই তথ্য আমাদের হাতে রয়েছে, হলফনামা আমাদের হাতে রয়েছে, সেখানে বলা হচ্ছে যে নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 183 জন, তার মধ্যে 122 জনের চাকরি চলে গেছে, আর এখনো পর্যন্ত সেখানে 61 জন বহাল তবিয়তে চাকরি করছেন। তা আইনের ভাষাতে কিন্তু এরা চাকরি চুরি করেছেন, যে অভিযোগটা উঠছে, তারা চাকরি করছেন, তাদেরকে এখনো পর্যন্ত সরানো হয়নি, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের নাম রয়েছে, সেখানে পুলিশ বলো, প্রশাসন বলো, শিক্ষা দপ্তর বলো, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। আর যারা তাদের হকের চাকরির জন্য, যারা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য রাস্তায় বসে রয়েছেন এবং রাস্তায় আন্দোলন করছেন, কোথাও আন্দোলন 1000 দিন পেরিয়েছে, কোথাও 365 দিন পেরিয়েছে, কোথাও 200 দিন পেরিয়েছে। একটা সরাসরি প্রশ্ন আজকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, যেটা অরিত্র বললো, আমরা দেখাচ্ছিলাম সকাল থেকে, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া হয়েছে। কারা বাধা দিয়েছেন? অভিযোগ করা হচ্ছে যারা চাকরি চেয়েছিলেন তারা নাকি বাধা দিয়েছেন। অথচ তন্ময় আমরা দেখেছিলাম তাদেরকে কিভাবে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা তো ছবি। তন্ময়, একেবারে পলিটিক্যাল একটা প্রশ্ন করছি, তোমার নিশ্চয়ই মনে আছে সুদীপ্ত গুপ্ত, বামেদের ছাত্র নেতা, সে মারা যাওয়ার পর দিল্লিতে আমরা দেখেছিলাম, তখন বামেদের ছাত্র সংগঠনের সর্বভারতীয় যিনি সম্পাদক ছিলেন, রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে দিল্লিতে আটক করেছিলেন বা বিক্ষোভ দেখিয়েছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়, কেননা সরকারকে কাজে বাধা দেওয়া হচ্ছে। অথচ তাকেই দেখলাম বরণডালা করে বরণ করে শাসক দলে নিয়ে যাওয়া হলো। কোথায় কি সেই তদন্তের? কোথায় কি? মানে শাসক দলে যাও, 7 খুন মাপ। দেখো, একেবারেই, কারণ তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করানো হয় এবং সেই অভিযোগের পর কাউকে গ্রেপ্তার করা হয়, আবার কোথাও মারধরের ভিডিও ফুটেজ রয়েছে
কমপ্লেন রয়েছে, মেডিকেল সার্টিফিকেট রয়েছে, সেখানে কিন্তু পুলিশ তদন্ত করছে এই কথা বলা হয়, কাউকে গ্রেপ্তার করা হয় না যদি শাসক দলের নেতারা যুক্ত থাকে। সেটা তুমি জলপাইগুড়ির বলা চলে যে পুরসভার যে নেতা ছিলেন তৃণমূলে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আমরা দেখছি যে চাকরি প্রার্থী তারা তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের হকের চাকরির জন্য আন্দোলন করছেন এবং বারবার করে বৈঠক হচ্ছে কিন্তু সমাধান সূত্র বেরোচ্ছে না। এর উপরে দেখলাম গতকাল তাদেরকে সারা রাত লকআপেই থাকতে হলো। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, আপনি কি বলবেন? দেখুন, তারা পুলিশের পারমিশন নিয়ে আন্দোলন করছেন, পুলিশের পারমিশন নিয়ে অভিযান করছেন, কোর্টে যেতে হচ্ছে বারবার আন্দোলনের অনুমতির জন্য, তারপরে তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করা হচ্ছে, মহিলাদেরকেও ছাড়া হচ্ছে না, জোর করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে হাজতে রাখা হচ্ছে। আমি জানি না পশ্চিমবাংলায় চাকরি চাওয়াটা অপরাধ, যে সরকার মানুষের সাধারণ প্রয়োজন পুরো করতে পারে না, বিয়ে দিতে পারে না, চাকরি দিতে পারে না সময়ে, হাজার হাজার পদ খালি থাকলেও তারা অত্যাচার করে কি অধিকারী? খুবই অমানবিক, খুবই নিন্দনীয় ব্যাপার। পুলিশকে এই ধরনের অপরাধিক কাজে লাগানো হচ্ছে, এটা খুবই অমানবিক। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মোহাম্মদ সেলিম কি বলছেন শুনবো। শুধু কালীঘাটে নয়, কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে, সাসপেনশন করা হচ্ছে, এক্সপালশন করা হচ্ছে। আসলে যত স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ে তত বেশি মানুষের অধিকার কেড়ে নেয়। সে চাকরিরত হোক, চাকরি প্রার্থী হোক, বেকার ছেলেমেয়ে হোক, শ্রমিক হোক, কর্মচারী হোক, এমনকি নির্বাচিত সাংসদ পর্যন্ত তাদের প্রশ্ন করার অধিকার নেই। তো যত বাধা আসে তত বেশি মানুষের আরও বেশি আন্দোলনের তীব্রতা বাড়ে। আর এদিকে যারা যারা আন্দোলনরত রয়েছেন, সে টেট বলুন, এসএলএসটি বলুন, ডিএ আন্দোলনকারীরা বলুন, এদিকে মাদ্রাসার বলুন, প্রত্যেকে যাতে এক ছাতার তলায় জোট বেঁধে আন্দোলন করতে পারে সেই আবেদন করেছেন যৌথ মঞ্চের যিনি ভাস্কর ঘোষ রয়েছেন। গতকাল আমরা দেখেছি তার বক্তব্য যে চাকরি প্রার্থীদের দাবি আর তাদের দাবির মধ্যে কোনো ফারাক নেই, এক ছাতার তলায় আসতে তারাই অনুরোধ করছেন। গতকাল আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। কি বললেন ভাস্করবাবু, একবার শোনাবো। আপনার একটা আন্দোলন আর কি, তার মধ্যে শূন্য পদের ব্যাপারটাও রয়েছে। এই আন্দোলনটা যদি করেন, তার তো ওই আপনাদের পাশে আরেক দল আন্দোলনকারী রয়েছেন যারা শূন্য পদগুলো পূরণ করার জন্য যোগ্যতামান পেরিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি চাকরিটা পাননি। আর ঠিক কথা। কোথাও গিয়ে আপনাদের এই আন্দোলনগুলো মিলে যেতে পারে কি? হ্যাঁ, আগামী জানুয়ারি মাসেই হয়তো সেটা মিলবে। যদি এই সমস্যার সমাধান না হয় জানুয়ারি মাসেই সেটা মেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরাও আলোচনা করছি। আর এই আন্দোলনকারীদের যে যৌথ আন্দোলনের আবেদন, তাতে আমরা দেখলাম মিশ্র সাড়া এলো। এখনই যৌথ আন্দোলনে যাওয়ার সায় নেই এসএলএসটি চাকরি প্রার্থীদের। ডিএ আন্দোলনের পাশে মাদ্রাসা এবং টেট চাকরি প্রার্থীদের একাংশ রয়েছেন। ভবিষ্যতে যৌথ আন্দোলনে যাওয়ার ভাবনা গ্রুপ ডি চাকরি প্রার্থীদেরও রয়েছে। এক্ষেত্রে ধীরে চলো নীতি টেট 2014 চাকরি প্রার্থীদের একাংশের। রাজ্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন করছেন, ডিএর জন্য তারা একই, তাদের ন্যায্য প্রাপ্যের জন্য তারা লড়ছেন। কোথাও গিয়ে দুটো আন্দোলন এক হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা আছে? না, আমাদের সেরকম আমরা কিছু ভাবছি না। যে যার লড়াই সে তার, তো সবটা আশা করি সেটা ওনাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার। এবং কোথাও গিয়ে হয়তো দেখতে গেলে আমাদের মানে আমরা ভালো, মানে প্রত্যেকটা সবাই বাড়ি ফিরুক, সবাই যে যার দাবি দেওয়া মিটিয়ে সবাইকে বাড়ি ফেরাক এই সরকার। সত্যিকারের ধর্মতলা মানে ধর্নাতলায় পরিণত হয়েছে। এটা খুবই পশ্চিমবঙ্গের মানে বাইরের মানুষরাও, বাইরের রাজ্যের মানুষরাও বলেন, সেটা খুবই দেখতে মানে শুনতে খারাপ লাগে। নিজে তো একজন রাজ্যবাসী হয়ে নিজের রাজ্যের যদি কেউ খারাপ কথা বলে তখন কিন্তু খুবই খারাপ লাগে সেটা শুনতে। তো সেই ক্ষেত্রে মাননীয়ের কাছে একটাই আবেদন নিবেদন, এটাও মানে যে অবশ্যই সবার কথা ভাবুক উনি। যে চাকরি প্রার্থীরা এবং ডিএ আন্দোলনকারীরা একই সাথে একই মঞ্চে একই ছাতার তলে এসে আন্দোলন করবে জানুয়ারি মাসে, সেই রকম কিন্তু আলোচনা আমাদের মধ্যে আপাতত কিছু হয়নি, বা এরকম কোনো আলোচনা আমাদের সাথেও হয়নি, বা এরকম কোনো প্রস্তাবও আমরা পাইনি, বা এইরকম কোনো পরিকল্পনাও আমাদের মধ্যে আপাতত নেই। আমাদের আন্দোলন একটা স্বতন্ত্র আন্দোলন, আলাদাভাবে দীর্ঘদিন ধরে অরাজনৈতিকভাবে চলছে। এবং এই অরাজনৈতিক আন্দোলন শুধু আমাদের চাকরিটা, আমাদের যে হকের চাকরিটা পাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন চলছে, সেই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, সুমনের সঙ্গে একটু কথা বলি। সুমন, আমরা যা বক্তব্যগুলো পেলাম তাতে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু আন্দোলনের জায়গা থেকে প্রত্যেকেই একই দিকে রয়েছেন। তাহলে এক ছাতার তলায় আসতে তাদের আপত্তিটা কেন, মানে মিশ্র প্রতিক্রিয়াটা কেন, তার কি ব্যাখ্যা?
দেখো কোয়েল, এই যে চাকরি প্রার্থীরা যারা 1000 দিন ধরে রাস্তায় বসে আছেন বা 500 দিন ধরে রাস্তায় বসে আছেন, তাদের প্রত্যেকের দাবি একটাই, চাকরিটা। সেই চাকরি যে উপায় হবে, তার জন্য যে পথ অবলম্বন করতে হয় তারা সেই পথ অবলম্বন করবেন। এখন এসএলএসটি চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করে একটা জায়গায় পৌঁছেছেন। তারা চাইছেন না যে ডি আন্দোলনকারীদের সাথে তাদের আন্দোলন মিশিয়ে দিয়ে এই মুহূর্তে পরিস্থিতিটাকে একটু অন্যদিকে নিয়ে যেতে। অন্যদিকে অন্যান্য যে চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা ভাবছেন যে তাদের আর কিচ্ছু করার নেই, তাদেরকে চাকরিটা আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নিতে হবে, তারা ডিএ আন্দোলনের সাথে যুক্ত হতে রাজি। ইতিমধ্যে বেশ কয়েকজন চাকরি প্রার্থী তারা ডিএ আন্দোলনের যে মঞ্চ নবান্নে হচ্ছে, নবান্নের সামনে, সেখানে গিয়েছেন। ভবিষ্যতে আরও অনেকের যোগদান দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে চাইছেন নিজেদের হকের দাবি ছিনিয়ে নিতে। বেশ, আমাদেরও নজর থাকবে পরিস্থিতি কোন দিকে যায়। সঙ্গে থাকো সুমন। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের বঞ্চিত করে কেন নতুন করে টেট হচ্ছে, প্রশ্ন টেট উত্তীর্ণদের প্রথম থেকেই ছিল। আজ নবান্ন বাসস্ট্যান্ডে ডিএ ধর্ণা মঞ্চে যোগ দেবেন এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা। অর্থাৎ ভাস্করবাবুরা যে কথাটা বলছেন, একসঙ্গে আন্দোলন করার কথা। কবে নিয়োগ হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, তাদেরও কি 1000 দিন ধর্ণায় বসতে হবে, প্রশ্ন তুলছেন টেট উত্তীর্ণরা। চাকরি না দিতে পারলে শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতি পদত্যাগ করুন, দাবি চাকরি প্রার্থীদের। আমরা দেখেছিলাম এই ধর্মতলায় যখন ডিএ মঞ্চ ছিল, তখন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব সেখানে গেছিলেন। আজকে সকাল থেকে আমরা দেখছি অনেকে যাচ্ছেন। মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি সেখানে পৌঁছে গেছিলেন। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। যে যখন প্রতিবাদ করতে চেয়েছে, উনি মনে করেছেন উনি 14 তলায় বসে থাকবেন এবং উনি নিজেকে ইমিউন রাখবেন, কারোর কথা শুনবেন না। কিন্তু বাস্তিল দুর্গে রাজাও এরকম মনে করেছিল। কিন্তু মানুষ খেপলে, জনগণ খেপলে সে দুর্গ পর্যন্ত যায়, কেল্লা পর্যন্ত যায়, প্রসাদ পর্যন্ত যায়। আজকের এই ধর্ণা এটা প্রমাণ করেছে এরা আইনের পথে প্রতিবাদ করছে। নিজের হক চাওয়ার জন্য ধক লাগে, আর সরকার সেই ধকটা কেড়ে নিতে চায়, সেই সব ধকটা দেখতে চায় না, সেজন্যই তারা বাধা দিচ্ছে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সুব্রতর কাছে। সুব্রত, এই ধর্ণা একটা অন্য মাত্রা পেয়েছে, কারণ নবান্নের এত কাছে এর আগে কেউ কোনোদিন ধর্ণা করেনি, 1 নম্বর। দ্বিতীয়ত, ধর্ণা মঞ্চ থেকে ভাস্কর বাবুরা ডাক দিয়েছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন তারাও যেন এই ধর্ণা মঞ্চে সামিল হন, কারণ তাদের একটা দাবি ছিল ডিএ, আরেকটা দাবি অবশ্যই ছিল নিয়োগ করতে হবে অবিলম্বে 0 পদে। সুব্রত, আর কয়েক ঘন্টা বাকি আছে, 4-5 ঘন্টা বাকি আছে। ছবিটা দেখি আগে। কথা বলবো আমার ক্যামেরা পার্সন গৌরবকে। এখানে 2014, 2009 এবং 2022 সালের যে টেট চাকরি প্রার্থীরা, তারাও কিন্তু এই ধর্ণা মঞ্চে যোগ দিয়েছেন এবং স্বাভাবিকভাবে বলাই যায় যে এই যে আন্দোলন, তা কিন্তু আরও ঝাঁঝ বাড়ালো এদেরকে পাশে পেয়ে। এবং তোমাকে পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখবো, গতকাল যে 60 জনকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এই চাকরি চাওয়ার জন্য, তাদেরকে কিন্তু আজকে আলিপুর আদালতে তোলা হবে এবং এই সংগ্রামী যৌথ মঞ্চ থেকেই কিন্তু অ্যানাউন্স করা হলো তাদের পাশে থাকার এবং আইনত সব রকম সাহায্য করার। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, সেই ছবিটা আরেকবার দেখাবো। এখানে প্রচুর মানুষজন এবং যারা দাবি আন্দোলন নিয়ে যারা গতকাল থেকে এখানে আন্দোলন করছেন নবান্নের সামনে, তাদের নৈতিক একটা জয় হয়েছে, এমনটাই কিন্তু জানালেন। এখানে এসেছিলেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আরও নেতৃত্ব যারা গতকালও এসেছিলেন, আজকেও এসেছিলেন। ফলে 12 বছরে এরকম একটা ঐতিহাসিক যে এই নবান্নের সামনে একটা ধর্ণা মঞ্চ, যা কিন্তু আগামী দিনে ইতিহাস তৈরি করবে, এমনই কিন্তু জানালেন অনেকেই। এবং পাশাপাশি এই যৌথ মঞ্চের পক্ষ থেকে এখানে মুখ্যমন্ত্রীর আজ জন্মদিন এবং তাকে সংগ্রামী অভিনন্দনও এই নবান্নের অলিন্দে দাঁড়িয়েই জানানো হলো। সুজিত, পশ্চিমবঙ্গের সবকটা জেলা যেভাবে নিয়োগ নজর জট কাটলো না, আরও পাকলো। নিয়োগের ডেডলাইন নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। চাকরি প্রার্থীদের সঙ্গে গতকাল দ্বিতীয় দফায় বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষও ছিলেন। বৈঠকের পর চাকরি প্রার্থীদের দাবি যে 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগের প্রতিশ্রুতি তারা পেয়েছেন, অর্থাৎ তারা একটা ডেডলাইনের কথা বলছেন, কিন্তু এই ডেডলাইনের কথা শিক্ষামন্ত্রীর গলায় শুনতে পাওয়া যায়নি। শুনুন। জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার, সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার। যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। আলোচনাতে যাবতীয় কথা বলছি আমরা,
তিনজন ব্যক্তিত্বের কথার সাপেক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় এবং তার সঙ্গে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের কথার সাপেক্ষে আমরা কথা বলছি। আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। বৈঠক আর নতুন করে হবে, হতে পারে, সেটা ডেট হয়নি, প্রয়োজন সাপেক্ষে ডেট হয়নি, না ডেট হয়নি। মাননীয় নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে, যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমরা আশা করছি ওই 1 ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে। সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে এবং ডেডলাইন ওই 1 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি, তবে যেহেতু আমরা এত দুবার মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। নির্দিষ্ট করে কোনো দিন বা তারিখ বলতে পারছেন না, খুব স্পষ্ট করে বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং তাহলে এই যে স্বল্প ব্যবধানের মধ্যে আরও একটা বৈঠক হলো, সেই বৈঠক থেকে আদৌ কোনো জট কি কাটলো নাকি সেই জটটা আরও বাড়লো? সূত্রের খবর যে এই চাকরির জট কাটাতে বিশেষ দায়িত্ব শিক্ষা সচিব এবং এসএসসি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। যে কোনো উপায়ে জট কাটান এসএসসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, প্রথম কথা, জট কাটবে তো? এবং এই সুপার নিউমেরারি মত নিয়েই এই নিয়েই তো জটটা রয়েছে। কোন জায়গায় এই মুহূর্তে গোটা পরিস্থিতি? দেখো, সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং, যেটা জানা যাচ্ছে কালকে বৈঠকের পরের আপডেট। 2রা জানুয়ারি সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে এই মামলা। সেদিন রাজ্য সরকার যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সদর্থক ভূমিকা পালন করে, তাদের সদিচ্ছার প্রকাশ ঘটায়, তাহলে এই মামলার অগ্রগতি হতে পারে। এবার বলি তোমাকে যে এই 1 ফেব্রুয়ারি ডেডলাইনের বিষয়ে কথা। দেখো, 1 ফেব্রুয়ারি ডেডলাইনের কথা চাকরি প্রার্থীরা দাবি করেছিলেন, কুণাল ঘোষ সেই দাবিতে সহমত পোষণ করেছিলেন। শিক্ষা দপ্তর আশ্বাস দিয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যে তারা কাজ শেষ করার চেষ্টা করবে বা সেটাকে লক্ষ্য করে এগোবে। যদিও প্রকাশ্যে ব্রাত্য বসু সংবাদ মাধ্যমের সামনে সে বিষয়ে কোনো ডেডলাইন নিয়ে কোনো কথা বলেননি, কোনো দিনক্ষণ স্থির করে দেননি। এখন এসএসসি চেয়ারম্যান এবং মনীষ জৈনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, তারা জট কাটাবেন এবং জট কাটানোর জন্য রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে অবশ্যই নজর থাকবে আমাদের। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ।